একটা মেয়ে ঠিক কতটা নির্লজ্জ হলে নিজের থেকে 2 বছরের জুনিয়র একটা ছেলেকে বিয়ে করতে পারে। বুড়ি একটা মহিলা হয়ে জুনিয়র ছেলেকে বিয়ে করতে একটু বিবেকে বাঁধল না তোর? আমি না হয় মমের জন্য তোকে বিয়ে করতে বাধ্য হয়েছি, কিন্তু তুই তো চাইলেই পারতি বিয়েটা আটকাতে। আটকালি না কেন? অবশ্য তুই জানতিস তোর মতো বুড়ি একটা মহিলাকে কেউ বিয়ে করবে না। তাই তো আমার মমকে হাত করে নিজের থেকে 2 বছরের জুনিয়র ছেলের গলায় ঝুলে পড়েছিস। বাসরাতে বরের মুখে কুরুচিপূর্ণ কথা শোনার জন্য আমি প্রস্তুত ছিলাম, কিন্তু তুই তুকারি শুনতে হবে এটা আমার ধারণার বাইরে ছিল। এমন কুরুচিপূর্ণ কথা শুনে লজ্জায়, অপমানে, ঘৃণায় আমার চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। হে ইউ, একদম ন্যাকা কান্না করবি না আমার সামনে। তোর মতো থার্ড ক্লাস মেয়েকে আমার খুব ভালো করেই চেনা আছে। তুই প্রথমে আমার মমকে হাত করলি, এখন আবার চোখের পানি ফেলে আমাকে হাত করতে চাইছিস। তোর সেই চাওয়া কখনোই পূরণ হবে না। তোকে জাস্ট আমার বিরক্ত লাগছে। সরে যা আমার চোখের সামনে থেকে। অনেক বেশি বলে ফেলেছেন মিস্টার শ্রেয়াস আবরার সায়ান। আমার তো ভাবতে ঘৃণা লাগছে যে আপনার মতো এত নীচ মানসিকতার লোকের সাথে আমার বিয়ে হয়েছে। আর আপনি কি বললেন? আমি আপনাকে হাত করতে চাইছি? হা হা হা, হাসালেন মিস্টার শ্রেয়াস আবরার সায়ান। আপনার মতো নোংরা মানসিকতার লোককে হাত করা তো দূরে থাক, আপনার সাথে কথা বলতেই আমার রুচিতে বাজছে। ম্যামের মতো এত ভালো একজন মানুষের ছেলে এই শিক্ষা! ছি ছি ছি, মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় সেই বোধটুকুও আপনার মধ্যে নেই। এ কথা বলার সাথে সাথেই সায়ান আমাকে দেয়ালের সাথে চেপে ধরে গলায় ছুরি লাগিয়ে বলল, তুই এই শ্রেয়াস আবরার সায়ানের শিক্ষা নিয়ে প্রশ্ন তুলেছিস? মনে হচ্ছে এক্ষুনি তোর গলায় ছুরি চালিয়ে দেই। আরে তুই কিভাবে বুঝবি ভালোবাসাকে চোখের সামনে শেষ হতে দেখার যন্ত্রণা? ভালোবেসেছিস কখনো কাউকে? আমি বেসেছি। তুই নিজেও জানিস না তুই আমার কত বড় ক্ষতি করেছিস। তোর জন্য আমার গার্লফ্রেন্ড সুসাইড করতে বসেছে। আমার গার্লফ্রেন্ড তাকিয়া ফেসবুকে একজন নামকরা লেখিকা। 2024 সালের বইমেলায় ওর লেখা বই বের হবে। সামান্য নখের যোগ্যতাও তোর নেই। ওর যদি কিছু হয়ে যায়, ট্রাস্ট মি, আমি সত্যি সত্যি তোকে খুন করে ফেলব। আমাদের চিৎকার চেঁচামেচিতে ম্যাম আর আঙ্কেল আমাদের রুমে চলে আসলেন। ম্যাম এসে সায়নকে থাপ্পড় দিয়ে বললেন, সি সায়ন সি, আমি এই শিক্ষা দিয়েছি তোমাকে? বাসরাতে তুমি বইয়ের গায়ে হাত তুলছ, তার সাথে তুই তুকারি করছো। তোমার এতটা অর্ধপতন হবে আমি ভাবতে পারিনি। মম, তুমি ভুলে যাবে না এই বিয়েটা আমি নিজের ইচ্ছাই করিনি। তুমি আমাকে বাধ্য করেছো এই বুড়ি মহিলাকে বিয়ে করতে। তোমার ইচ্ছায় বিয়ে করেছি তাই বলে ভেবো না অন্যদের মতো এই বুড়ি মহিলাকে নিয়ে আমি সংসার করব। বউ হিসেবে না মানো, অন্তত সিনিয়র হিসেবে প্রাপ্য সম্মানটুকু তো দিতে পারতে। পাশ থেকে আঙ্কেল বলে উঠল, তোমাকে আমি বারবার বারণ করেছিলাম মীরা, এমন থার্ড ক্লাস মেয়ের সাথে সায়নের বিয়ে দিও না, ওর জীবনটা নষ্ট হয়ে যাবে। কিন্তু তুমি শুনলে না আমার কথা, একবারও ভেবে দেখলে না এর পরিণতি ঠিক কী হবে। এখন আবার বাইরের একটা মেয়ের জন্য তুমি আমার ছেলের গায়ে হাত তুললে মীরা। তুমি ভুলে যাবে না ও এখন কোনো বাইরের মেয়ে নয়। শরীয়ত মোতাবেক ও এখন এ বাড়ির বউ, সায়নের স্ত্রী। ম্যাম আমার সামনে এসে আমার হাত দুটো তার হাতের মুঠোয় নিয়ে বললেন, সায়ানের হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি। তুই আমাকে ক্ষমা করে দিস মা। আমি একজন ব্যর্থ মা, ব্যর্থ শিক্ষিকা, যে কিনা হাজার হাজার ছেলে মেয়েদের শিক্ষা দেয়, অথচ তার নিজের ছেলেটাইকে শিক্ষা দিতে পারিনি। তুই এই রুম থেকে চল, এখানে তোকে এই মানুষরূপী কুকুরের সাথে আমি কিছুতেই থাকতে দিব না। ম্যাম আমাকে ওনার রুমে নিয়ে এসে একটা সুতির শাড়ি দিল বিয়ের শাড়ি পাল্টে পরার জন্য। আমি ফ্রেশ হয়ে এসে দেখি ম্যাম আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আসলে সকাল থেকে কিছু খাওয়া হয়নি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে, কিন্তু সমাজের কথা শুনে খাওয়ার ইচ্ছেটাই মরে গিয়েছিল। এখন ম্যামের হাতে বিরিয়ানি দেখে খাওয়ার ইচ্ছাটা আবার তরতাজা হয়ে গিয়েছে। বিরিয়ানি দেখে জিহ্বা লকলক করছে, কিন্তু নতুন বউ হয়েও আর একবার বলাতেই খাওয়া শুরু করা যাবে না। ম্যাম 2-3 বার বললে তারপর খাওয়া শুরু করব। আমাকে দাঁড়িয়ে থাকতে দেখে ম্যাম বললেন, ঝটপট খাবারটুকু শেষ কর। পেটে ক্ষুধা, মুখে সৌজন্যতা বজায় রেখে বললাম, আমার খেতে ইচ্ছে করছে না ম্যাম, এদিকে বস, আমি খাইয়ে দিই, যদি তোর কোনো আপত্তি না থাকে। না না ম্যাম, আপত্তি থাকবে কেন? আমি তোর জীবনটা শেষ করে দিলাম তাই না রে? তোকে কলঙ্ক থেকে বাঁচতে গিয়ে একটা মিথ্যা সম্পর্কে জড়িয়ে দিলাম,
অবশ্য তুই প্রথম যেদিন স্কুলে জয়েন হলি সেদিনই তোকে দেখে আমার ভালো লেগেছিল। লম্বায় 5 ফুট 4 ইঞ্চি একটা মেয়ে, হালকা পাতলা গড়ন, গায়ের রং টকটকে ফর্সা, হাঁটু পর্যন্ত চুল, ডাগর ডাগর চোখ, যে চোখের মায়ায় আমি ডুবে গিয়েছিলাম। তখনই আমার মনের মধ্যে সুপ্ত ঈর্ষা জেগেছিল তোকে সায়ানের বউ করার। কিন্তু তুই যে সায়ানের সিনিয়র ছিলি তার জন্যই আমার ইচ্ছেটা দমিয়ে রেখেছিলাম। কিন্তু আল্লাহ আমার সেই ইচ্ছেটা পূরণ করেছে। আজ তুই সায়ানের স্ত্রী। সায়ান তোকে মানুক বা না মানুক, তুই সায়ানের বউ হয়ে না সামিরার মতো আমার আরও একটা মেয়ে হয়ে এই বাড়িতে থাকবি। আচ্ছা ম্যাম, একটা কথা বলুন তো, আমার সাথে কি এমন হবার ছিল? আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো তাহলে আমাকে আশ্রিতা বড়ি উপাধি পেতে হতো না। বাদ দে মা, পুরনো কথা ভেবে মন খারাপ করিস না। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। সামিরা তো ঘুমিয়ে পড়েছে, তুই বরং আমার পাশে শুয়ে পড়, আমি তোর মাথায় বিলি কেটে দিই। ম্যাম, যতই পুরনো কথা বলতে বলুক, নিজের অতীতকে এত সহজে ভোলা যায়? এতগুলো বছর পরে আবারও আমি ডুব দিলাম আমার অতীতের পাতায়। আমি কুয়াশা, কুয়াশা মীর, রনক মীর ও নাজমা মীরের একমাত্র রাজকন্যা কুয়াশা মীর। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আমি আজ একজন আশ্রিতা। অন্যদের মতো আমারও হাসি খুশি একটা পরিবার ছিল। আমার বাবা একজন নামকরা ব্যবসায়ী আর মা একজন ব্যাংকার ছিলেন। আমি ছিলাম আমার বাবা মায়ের চোখের মণি। প্রতি বছর আমার বার্ষিক পরীক্ষা শেষ হলে আমার বাবা মা ফ্যামিলি ট্যুরে চলে আসতাম। সেই বছরও তার ব্যতিক্রম ছিল না। ডিসেম্বরে পরীক্ষা শেষ করে আমরা ফ্যামিলি ট্যুরে রওনা দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। গাড়ি চলছে তার আপন গতিতে। বরাবরই আমার গাড়িতে ঘুমানোর অভ্যাস। সবেমাত্র ঘুমের রেশ এসেছে, হঠাৎ আম্মুর চিৎকারে চোখ খুলে দেখি বেসামালভাবে একটা ট্রাক আমাদের দিকে ধেয়ে আসে। এইটা দেখেই আম্মু আমাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে বাইরে ফেলে দেয়। ভাগ্যক্রমে আমি বেঁচে গেলেও বাঁচতে পারি না আমার বাবা মা। চোখের সামনে 2টা তাজা প্রাণ শেষ হয়ে যেতে দেখেছি। এরপর থেকে শুরু হয় আমার সংগ্রামের জীবন। বাবা মায়ের ছায়াতল ছাড়া বেঁচে থাকা কতটা কঠিন প্রতিনিয়ত উপলব্ধ করেছি। প্রতিনিয়ত বেঁচে থেকেও মরেছি। তবুও দিন শেষে আমার বাবার বলে যাওয়া একটা কথাই আমাকে সাহস জুগিয়েছে। আমি লড়াই করে বাঁচতে শিখেছি। কোনো কারণে যখন ভেঙে পড়তাম, বাবা সবসময় বলতো, এখানেই শেষ নয় মা, বেঁচে থাকতে হলে আমাদের লড়াই করে বাঁচতে হবে, বাঁচার মতো বাঁচতে হবে। বাবা মা মারা যাওয়ার পর আমাকে নিলামে ওঠানো হয় কার কাছে আমি থাকবো এই নিয়ে। চাচাদের কাছে আমার ঠাঁই মেলে না, কারণ তারা আগে থেকে আমার ফ্যামিলিকে সহ্য করতে পারতো না। বারবার আমার বাবার ওপর অ্যাটাক করতো তাকে মেরে ফেলার জন্য। মাঝে মাঝে আমার নিজের কাছে নিজেই প্রশ্ন করি, আসলে কি আমার বাবা মায়ের অ্যাক্সিডেন্টে মৃত্যু হয়েছিল নাকি পরিকল্পিত খুন ছিল? অবশেষে আমার মামা সিদ্ধান্ত নেয় তার কাছে রাখার জন্য। মামা আমাকে খুব ভালোবাসতো, কিন্তু মামি আমাকে দু চোখে সহ্য করতে পারতো না। তার ছেলে মেয়েদের সাথে মিশতে দিত না। প্রায় সময় দেখতাম মামা মামির মধ্যে আমাকে নিয়ে ঝগড়া লাগতো। মামা ব্যবসায়ের কাজে বেশিরভাগ সময় বাইরে থাকতো, আর এই সময়টাই মামি কাজে লাগাতেন। সোনার চামচ মুখে নিয়ে জন্ম হয়েছিল আমার, অথচ মামির সংসারে এসে ঘর মোছা থেকে শুরু করে যাবতীয় কাজ আমার করতে হতো। আমি আসার পর থেকে কাজের মহিলাকে ছাঁটাই করে দিয়েছিল। সারাদিন কাজ করার জন্য বই পড়ার সময় পেতাম না। রাতে যখন সবাই ঘুমিয়ে যেত তখন সারা গায়ে ব্যথা যন্ত্রণা নিয়ে বই পড়তাম। সারা রাত জেগে ফজরের দিকে যখন একটু ঘুমিয়ে পড়েছি, চোখে মুখে পানির ছিটা পেয়ে তড়িঘড়ি করে উঠে দেখি মামি অগ্নি চোখে আমার দিকে তাকিয়ে রয়েছে। কি নবাবের বেটি, বেলা কয়টা বাজে সে খেয়াল আছে আপনার? পড়ে পড়ে ঘুমাচ্ছেন, বাসার কাজগুলো কে করবি শুনি? তোর মা এসে করে দিয়ে যাবে? তোর মা বাবার সাথে তুইও মরলি না কেন? আর মরলি না যখন, তখন আমার ঘাড়ে এসে জুটলি কেন? সারাদিন কোনো কাজ করবে না, শুধু শুধু আমার অন্ন ধ্বংস করবে। আমি মোটেও বসে বসে আপনার অন্ন ধ্বংস করি না মামি। সারাদিন গাধার মতো খেতে মরি, অথচ একটা কাজের লোকের যে মর্যাদা সেই মর্যাদাটুকুও পাই না আমি। একটা কাজের মহিলাও 3 বেলা পেট ভরে খেতে পায়, মাস গেলে হাত খরচা টাকা পায়, কোনো অনুষ্ঠানে নতুন কাপড় পায়, অথচ আমি নিজেদের লোক হয়েও এর কিছুই পাই না। তোকে যে এই বাড়িতে আশ্রয় দিয়েছি এইটা বা কম কিসে? আপনি ভুলে যাবেন না, মামার যত সম্পত্তি জমি জমা, এমনকি এই বাড়ির 1/3 আমার মায়ের। মায়ের অবর্তমানে তার উত্তরসূরি আমি। অথচ আপনারা জমি থেকে ফসল উৎপাদন করে হাজার হাজার টাকা ইনকাম করছেন, যার এক কানা করেও আমি পাই না। সেই হিসেবে আমি আমারটা খাচ্ছি,
আপনার বা মামার কারো অন্যই ধ্বংস করছি না। কি বললি তুই? যত বড় মুখ নয় তত বড় কথা। আজ তোর এমন অবস্থা করব যাতে তুই আমার মুখের ওপর কথা বলতে না পারিস। এ কথা বলে মামি কিচেনে গিয়ে খুন্তি গরম করে নিয়ে এসে আমার মুখে চেপে ধরে। যন্ত্রণায় মনে হচ্ছিল আমার দেহ থেকে প্রাণ বেরিয়ে যাচ্ছে। তখন মনে হচ্ছিল কেন বাবা মায়ের সাথে আমারও মৃত্যু হলো না। নিজের অতীত ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি বুঝতে পারিনি। ম্যামের ডাকে ঘুম ভেঙে গেল। উঠে দেখি চারদিকে ফজরের আজান হচ্ছে। ম্যাম বললেন, কুয়াশা, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে নামাজ পড়ে নে। ঠিক আছে ম্যাম। এখনও ম্যাম বলবি? আমি না হয় স্কুলে তোর সিনিয়র, স্কুলের হেড ম্যাম, তুই আমার কলিগ, তাই বলে কি বাড়িতেও আমি তোর ম্যাম? আর যেন তোর মুখে ম্যাম ডাক না শুনি। রাতে কি বলেছিলাম ভুলে গেছিস? তুই সামিরার মতো আমারও আরেকটা মেয়ে। মেয়ে হয়ে মাকে ম্যাম ডাকবে, এটা ভালো দেখায় না। ঠিক আছে আম্মু, এই তো আমার লক্ষ্মী মেয়ে। এইবার চল তো, তাড়াতাড়ি নামাজ পড়ে নি। বাসায় আর কেউ পড়ে না নামাজ, সামিরা পড়ে। আর বাকি দুজন, তাদের নাকি এখনও নামাজ পড়ার সময় হয়নি। অথচ তারা এইটা বোঝে না, মৃত্যু যখন আসবে তখন তাদের জন্য তওবা করার সময়টুকুও দেবে না। আমি আর আম্মু নামাজ শেষে কিছুক্ষণ আড্ডা দিলাম। বেশ ভালো মনের মানুষ ম্যাম, অথচ তারই ছেলে একটা অমানুষ। আম্মু, আমি সবার জন্য চা করি। ঠিক আছে কর, তবে সাবধানে করিস। আম্মু তুমি চিন্তা করো না তো, এইসব রান্নাবান্না করতে করতে অভ্যস্ত হয়ে গেছি আমি। কিচেনে এসে সবেমাত্র চুলায় পানি বসিয়েছি। এমন সময় পেটে গরম কিছু অনুভব করলাম। মনে হচ্ছে কেউ সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। পেছনে ফিরতে দেখি সায়ান। কি সিনিয়র বেবি, খুব জ্বলছে তাই না? আমার এর থেকে বেশি জ্বলেছিল যখন তোমাকে আমার বিয়ে করতে হয়েছিল। তোমার জন্য মম আমার গায়ে হাত তুলেছিল। আমি তো এত সহজে তোমাকে ছেড়ে দিব না সিনিয়র বেবি। তোমার খুব শখ ছিল এই শ্রেয়াস আবরার শানের বউ হওয়ার, তাই না? এর ফল তুমি হাড়ে হাড়ে টের পাবে। আমার ধৈর্যের পরীক্ষা নিতে আসবেন না মিস্টার শ্রেয়াস আবরার শায়ান। আপনি হয়তো জানেন না আমি একজন শিক্ষিকা, আর ধৈর্য না থাকলে কেউ শিক্ষকতার মতো এমন মহান পেশায় আসতে পারে না। এরকম সিগারেটের গরম সেকা, খুন্তির গরম সেকা খাওয়ার অভ্যেস আছে আমার। বাবা মা মরা মেয়ে কিনা, সুযোগ পেলে কেউ আঘাত করতে ছাড়ে না। তাই বলে আমাকে অবলা নারী ভাববেন না মিস্টার। অন্যায় যে করে আর অন্যায় যে সহে, দুজনেই সমান অপরাধী। আমি কখনোই আপনার অন্যায় মেনে নেব না বলেই গরম পানি শাহানের বুকে ছড়িয়ে দিলাম। ইউ ব্লাডি গার্ল, কী করলে এইটা তুমি? ইট মারলে পাটখেল খেতে হয়, এইটা নিশ্চয় জানেন। আপনি আমাকে আঘাত করবেন আর আমি সেই আঘাত মুখ বুজে সহ্য করে যাব? কখনোই না। আপনি একটা দিলে আমি 10টা দিব। আপনি আমাকে যতটুকু সম্মান দিবেন, ঠিক আমার থেকে ততটুকুই সম্মান পাবেন। সো নেক্সট টাইম আমার সাথে লাগতে আসবেন না। আমি চা করে কিচেন থেকে বেরিয়ে আসলাম, কিন্তু সায়ান সেইখানে ঠায় দাঁড়িয়ে রইল। হয়তো আমার থেকে এমন পাল্টা জবাব আশা করেনি। তোকে তো আমি পরে দেখে নেব সিনিয়র বেবি। কেন রে, এতক্ষণ দেখে তোর কলিজা ভরেনি? আর আমাকে দেখবি কেন? তোর লেখিকা গার্লফ্রেন্ড কি তোর সুখে মরে পাথর হয়ে গিয়েছে? একদম আমার গার্লফ্রেন্ড নিয়ে বাজে মন্তব্য করবেন না। আপনি লেখালেখির কি বোঝেন? হ্যাঁ, লেখালেখি করতে গেলেও যোগ্যতা লাগে, যা আপনার মতো মেয়ের নেই। আমার যোগ্যতা সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই মিস্টার। আর হ্যাঁ, আমার সম্পর্কে বেশি জানতে আসবেন না। দেখা গেল সিনিয়র সম্পর্কে জানতে এসে সিনিয়র প্রেমেই হাবুডুবু খেলেন। সায়ানকে কিছু বলার সুযোগ না দিয়ে আমি ওপরে চলে আসলাম। রুমে এসে দেখি আম্মু ল্যাপটপ নিয়ে কিসের কাজ করছেন। এই যে আম্মু তোমার চা, এইখানে বস, তোর সাথে আমার কিছু কথা আছে। ততক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাবে, আগে আঙ্কেলের চাটা দিয়ে আসি। ঠিক আছে যা। আসসালামু আলাইকুম। ভেতরে আসতে পারি আঙ্কেল? তুমি এইখানে কেন এসেছো? আমাদের পরিবারের সদস্যদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করে এখন আবার ভালো সাজতে এসেছো? আর কি করার বাকি আছে তোমার? আপনার জন্য চা নিয়ে এসেছিলাম। চায়ের কথা বলতেই আঙ্কেল এসে আমার হাত থেকে চায়ের কাপ নিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, আর কখনো যেন তোমাকে আমার আশেপাশে না দেখি। এক্ষুনি বের হও আমার রুম থেকে। আমি লজ্জায় অপমানে রুম থেকে বের হতেই বলিষ্ঠ কাঁধের বাঁধনে আটকা পড়ে গেলাম। পেছনে ফিরতেই দেখলাম সামিরা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাম, আমি আপনাকে কি বলে সম্বোধন করব? স্কুলে আপনি আমার টিচার, বাসায় আমার একমাত্র ভাইয়ার বউ। এখন তো আপনি আমার কিউট ভাবি হন। তাহলে ভাবিটা কি? না সামিরা,
তুমি তো জানো আমাদের বিয়েটা অন্য 5 জনের মতো স্বাভাবিকভাবে হয়নি। আমাদের বিয়ের ব্যাপারে কেউ জানেও না। স্কুলে ব্যাপারটা জানাজানি হলে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করবে। তার থেকে তুমি বরং আমাকে আপু বলে ডেকো। ঠিক আছে আপু, কিন্তু স্কুলের সবাই তো জানে তোমার ডাক্তারের সাথে বিয়ে হওয়ার কথা ছিল। আসলে মামা আমাকে সব জায়গাতেই তার মেয়ের পরিচয় দিত। বলতো আমার 2টা মেয়ে। মামা কিভাবে যেন জানতে পেরেছিল যে মামি আমাকে অত্যাচার করে, ঠিকমতো খেতে দেয় না। এরপর মামা আর আমাকে বাসায় রাখেনি, আমাকে হোস্টেলে পাঠিয়ে দেয় এবং যাবতীয় খরচ মামাই বহন করত। হোস্টেলে থেকে আমি ইন্টার, অনার্স, মাস্টার শেষ করি। মাস্টার শেষ করে মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পদে আবেদন করি। আর ভাগ্যক্রমে আমার চাকরিটা হয়ে যায়। চাকরির সুবাদে মামি অনেক পরিবর্তন হয়ে যায়, কারণ মাস শেষে মামার অগোচরে মামির হাতে আমার বেতনের অর্ধেক টাকা দিয়ে দিতাম। এরই মধ্যে হঠাৎ একদিন মামি এসে বলল শুক্রবারে আমাকে দেখতে আসবে। যথারীতি দেখতে এলো। আমাকে তাদের পছন্দ হলো। তারা বিয়ের পাকা কথা বলে গেল। কিন্তু তখনও তো তারা জানতো না আমি মামার বাড়ির আশ্রিতা। আমার বাবা মা নেই। বিয়ের দিন যখন জানতে পারলো আমি মামার মেয়ে নয়, বরং আমি তার বাড়ির আশ্রিতা, তখন ছেলে কোনো আশ্রিতাকে বিয়ে করবে না বলে বিয়ের আসর ছেড়ে চলে যায়। জানোই তো একটা মেয়ের বিয়ে ভেঙে যাওয়া কতটা লজ্জার, কতটা অপমানের। অথচ ছেলেদের একটা কেন 1000টা বিয়ে ভাঙলেও কোনো সমস্যা নেই, কারণ আমাদের সমাজে প্রচলিত একটা কথা আছে, স্বর্ণের আংটি বাঁকাও ভালো। বিয়ে ভেঙে যাওয়ার জন্য মামি সবার সামনে আমাকে গালিগালাজ করতে লাগলো। আমি অপয়া অলক্ষী বলে সবার সামনে থাপ্পড় দিতে যাবে, এমন সময় ম্যাম গিয়ে মামির হাত ধরে ফেলে। পাগল হয়ে গেছেন আপনি? এত বড় মেয়ের গায়ে হাত তুলতে দ্বিধাবোধ করছেন না? ও মা, এদিকে মার থেকে মাসির দরদ বেশি। বলি এতদিন দরদ কইছিল? ওর মতো অলক্ষী মেয়ের ঠাঁই নেই আমার বাসায়। এত যখন দরদ দেখাচ্ছেন তাহলে নিয়ে যান আপনার সাথে করে। হ্যাঁ, নিয়ে যাব আমার একমাত্র ছেলের বউ করে। কুয়াশার অপমান, অত্যাচারের কথা অনেক শুনেছি, আজ স্বচক্ষে দেখলাম। কুয়াশার বিয়ে হবে এবং এক্ষুনি হবে। মম, মাথা ঠিক আছে তোমার? তুমি আমাকে বারবার অনুরোধ করেছিলে এই বিয়েতে উপস্থিত থাকার জন্য, তাই আমি এসেছি। আমি বিয়ে করতে এখানে আসিনি। তাছাড়া তুমি তো জানো আমার গার্লফ্রেন্ড আছে। তবুও তুমি কিভাবে এই মহিলাকে বিয়ে করতে বলছো, যে কিনা আমার 2 বছরের সিনিয়র? তুমি বিয়ে করবে কি না মম, একটু বোঝার চেষ্টা করো। করবে কি না, হ্যাঁ অথবা না? তুমি খুব ভালো করেই জানো আমি তোমার কোনো কথা ফেলতে পারি না, তাই জন্যই এমনটা করলে। ঠিক আছে, আমি বিয়ে করব, তবে শুধু কাগজে কলমে। তাকে কখনো আমি স্ত্রীর মর্যাদা দিতে পারবো না। এরপরে সবই তো তোমার জানা আছে সামিরা। আপু একটা কথা বলি। বলো। শুনেছি মেয়েদের নাকি একবারই বিয়ে হয়। ভাইয়া যতই তোমার জুনিয়র হোক, এখন সে তোমার স্বামী। তুমি প্লিজ তোমাদের সম্পর্কটা নষ্ট করে দিও না। তোমরা চাইলেই তো অন্য 5 জন স্বামী স্ত্রীর মতো স্বাভাবিক জীবনযাপন করতে পারবে। বাহ সামিরা, তুমি তো দেখছি জ্ঞান দেওয়া ও শিখে গেছো। মনে হচ্ছে তুমি আমার টিচার আর আমি তোমার ছাত্রী। তোমার তো কিছুদিন পরেই এসেছি পরীক্ষা। সকাল সকাল না পড়তে বসে আঙ্কেলের রুমে আড়ি পেতেছিলে কেন? আমি তোমার কাছেই যাচ্ছিলাম আবু। হঠাৎ বাবার রুম থেকে চিল্লাচিল্লি শুনে দাঁড়িয়ে গেলাম। তুমি বাবার কথাই কিছু মনে করো না। বাবা তোমাদের বিয়েটা মানতে পারেনি। বাবা চেয়েছিলেন তার বিজনেস পার্টনারের মেয়ে তাকিয়ে আপুকে ভাইয়ার বউ করতে। সামান্য পরিবর্তন করে তাকিয়ে দেওয়া হলো। কিন্তু আম্মু তাকিয়ে আপুকে পছন্দ করে না। তাকিয়ে আপু অনেক বেশি আধুনিক আর উশৃঙ্খল, যার আম্মুর পছন্দ নয়। আম্মু সবসময় আফসোস করে বলতো, ইস, কুয়াশার মতো এমন একটা মেয়েকে যদি আমার শাহানের বউ করতে পারতাম। আম্মু একবার চেয়েছিল তোমার মামার কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তোমার বয়সের কথা চিন্তা করে আবার পিছিয়ে গিয়েছিল। আমার কি মনে হয় জানো, তাকি আপু কখনো ভাইয়াকে ভালোবাসেনি। ভালোবেসে ভাইয়ার টাকাকে, ভাইয়াকে শুধুমাত্র তার স্বার্থে ব্যবহার করছে। যখনই স্বার্থ হাসিল হয়ে যাবে ভাইয়াকে, তখন আর কোনো প্রয়োজন পড়বে না। তাকিয়ে তোমার ভাইয়ার লেখিকা গার্লফ্রেন্ড, তাই না? হ্যাঁ, শুনেছি এবারের বইমেলায় নাকি তাকিয়াপুর বই বের হবে। তবে আমার মনে হয় না তার লেখা বই কে কিনে পড়বে। এত বড় নামকরা একজন লেখিকার বই পড়বে না কেন? আপুর যে কুকুরের মতো ব্যবহার, 2 কলম লিখতে পেরে নিজেকে অনেক বড় কিছু মনে করে। তোমার ভাইয়া তো খুব এক্সাইটেড তার লেখিকা গার্লফ্রেন্ডের বই প্রকাশিত হওয়ার জন্য।
আমিও খুব এক্সাইটেড, তবে তাকিয়ে আপুর জন্য না, আমার আম্মুর এমনকি ভাইয়ারও পছন্দের একজন লেখিকা সাইফাতুল মুনতাহা আপুর জন্য। মুনতাহা আপু অনলাইনে একজন ফেমাস রাইটার। শুধু তাই নয়, আপুর নাটক ও শর্ট ফিল্মে স্ক্রিপ্ট রাইটার হিসেবে কাজ করে। 2024 সালের বইমেলায় আপুর লেখা বইও প্রকাশিত হবে। আমার কতদিনের ইচ্ছা আপুকে ফেস টু ফেস দেখার, তাকে একটু ছুঁয়ে দেওয়ার। কী রে সামিরা, তুই সকাল সকাল পড়তে না বসে এই বুড়ি মহিলার সাথে কিসের এত গল্প করছিস? ওর নিশ্চয়ই তোকে কবুদ্ধি দিচ্ছে। এই বুড়ি মহিলা থেকে সাবধানে থাকবি। ভাইয়া, কাকে বুড়ি বলছো তুমি? আমার মনে হয় তোমার চোখই বুড়ো হয়ে গেছে। তুমি জানো আপুর জন্য ভার্সিটির কত ছেলেরা পাগল। একবার তো আমাদের স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে একটা জুনিয়র ছেলে আপুকে পুরো স্কুল ক্যাম্পাসের সামনে প্রপোজ করেছিল। যেই না চেহারা নাম রাখছে তার পেয়ারা। সিনিয়র বেবি, তুমি আমার সাথে আমার রুমে চলো। কেন? বাসর পালন করব তাই। রাতে তো করতে পারিনি, তাই দিনে করব। তাড়াতাড়ি রুমে আসো। আমি আপনার কথা শুনতে বাধ্য নই। কিভাবে বাধ্য করতে হয় আমার খুব ভালো করেই জানা আছে। আমি যখন বলেছি যাব না, আমার সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সায়ান আমার হাত ধরে টানতে টানতে ওর রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দিয়ে শার্টের বোতাম খুলতে খুলতে আমার দিকে আগাতে লাগলো। এ কি, কোন ধরনের অসভ্যতামি শুরু করেছেন? শার্টের বোতাম খুলছেন কেন? তোমাকে দেখাতে। ছি ছি ছি, আমি কি আপনার বডি দেখতে চেয়েছি? ডার্টি মাইন্ডের লোক একটা। আই হেট ইওর ডার্টি মাইন্ড। তোমাকে এটাই দেখাতে যাচ্ছি যে তুমি গরম পানি ছুঁড়ে আমার বুকের কী অবস্থা করেছো। দেখো কীরকম লাল বর্ণ ধারণ করেছে। তুমি কিভাবে পারলে ওইরকমভাবে গরম পানি ছুঁড়তে? হা হা, নিজের বেলায় চালডা আর পরের বেলায় ধান্ডা। আপনি যে অমানুষের মতো আমাকে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দিলেন, সেই বেলায় কিছুই না। আপনাকে গরম পানি ছুঁড়েছি, বেশ করেছি। নেক্সট টাইম এই আঘাতে আপনাকে মনে করিয়ে দিবে আমার সাথে লাগতে আসার পরিণতি। এখন দরজা খুলুন, আমি বের হব। কি হলো, কথা কানে যায় না? ঠিক আছে, আমি নিজেই খুলে নিচ্ছি বলেই যেই না দরজা খুলতে যাব, তখনই সায়ান পেছন থেকে আমার হাত মুছড়ে দিয়ে বলল, এত তাড়াতাড়ি আমি তোমাকে ছাড়ছি না সিনিয়র বেবি। আঘাত যখন তুমি দিয়েছ, মলমও তুমি লাগাবে। আমি কেন? আপনার লেখিকা গার্লফ্রেন্ডকে ফোন করুন, সে এসে আদর সোহাগ গিয়ে ক্ষত সারিয়ে তুলবে। তোমার ওই নোংরা মুখে তুমি আমার গার্লফ্রেন্ডের নাম উচ্চারণ করবে না। শুধুমাত্র তোমার জন্য তাকিয়া আজ হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য তুমিই দায়ী। তাকিয়ার যদি সত্যি কিছু হয়ে যায়, আমি কিন্তু তোমাকে ছেড়ে কথা বলবো না। ও মা গো, ট্রু লাভ। আপনার ট্রু লাভ কখনোই আপনাকে ভালোবাসিনি। আপনার লেখিকা গার্লফ্রেন্ড আপনাকে বলেছে সে সুসাইড করতে বসেছে, কিন্তু আপনি কি স্বচোখে দেখেছেন? দেখেননি তো। না দেখে আপনার লেখিকা গার্লফ্রেন্ডের অ্যাকাউন্টে হাজার হাজার টাকা ট্রান্সফার করেছেন। সি ইজ দ্য মেইন পয়েন্ট। আপনার লেখিকা গার্লফ্রেন্ড কখনো আপনাকে চায়নি, চেয়েছে আপনার টাকা। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, আমি আপনার ব্যাপারে এত কিছু কিভাবে জানলাম? আম্মু শুধুমাত্র আমার কলিগ নয়, আমার একজন ভালো বন্ধু। আপনার প্রত্যেকটা কথা আম্মু আমার সাথে শেয়ার করত। আপনার নারী নক্ষত্র জেনেই আপনাকে বিয়ে করেছি। কুয়াশা ম্যাম, আপনি খুব ভালো লেকচার দিতে পারেন। অনেক লেকচার শুনিয়েছেন। এবার দয়া করে ফ্রিজ থেকে বরফ নিয়ে এসে আমার ক্ষতস্থানে লাগিয়ে দিন। আমার ঠেকা পড়েনি, আমি পারবো না। নিজের কাজ নিজে করে নিন। বিয়ে করেছি কি নিজের কাজ নিজে করার জন্য? তার উপর আবার সিনিয়র বউ বিয়ে করেছি। ভাবছি ব্যবসা বাণিজ্য সব বাদ দিয়ে বইয়ের টাকায় বসে বসে খাবো। আমি কিছু বলতে যাব, তার আগেই দরজায় টোকা পড়ল। আপু, তুমি কি ভেতরে আছো? ভাইয়ার সাথে কিসের এত গল্প করছো? তাও আবার দরজা বন্ধ করে দিয়ে। আম্মু এক্ষুনি ডাকছে তোমাকে। তাড়াতাড়ি আম্মুর রুমে এসো। ঠিক আছে সামিরা, তুমি যাও, আসছি আমি। তুমি কোথাও যাচ্ছ না সিনিয়র বেবি। আগে আমার ক্ষতস্থানে বরফ লাগিয়ে দাও। আমি পারবো না। আম্মু ডাকছে, আসছি আমি বলে দরজা খুলে চলে আসলাম। আম্মু ডেকেছো? হ্যাঁ বস। তোদের বিয়েটা যেহেতু হুট করে হয়ে গিয়েছে, কেউ তোদের বিয়ের ব্যাপারে জানে না, তাই আমি চাচ্ছিলাম ছোটোখাটো একটা বৌভাতের আয়োজন করতে। তোর মামা মামিও তো আমাদের বাসায় আসেনি, এই সুযোগে তাদেরও দেখা হয়ে যাবে। না না আম্মু, শুধু শুধু কি দরকার আছে মানুষ হাসানোর? আমাদের সমাজ জুনিয়রকে বিয়ে করাটা ভালো চোখে দেখে না। যেখানে আমাদের সম্পর্কটাই ভিত্তিহীন, সেখানে কি প্রয়োজন আছে ঘটা করে লোকজন জানানোর? ঠিক আছে,
তুই যা বলিস তাই হবে। তুই যদি চাস এই কাগজে কলমের সম্পর্ক থেকে বেরিয়ে আসতে, আমি তোর ডিভোর্সের ব্যবস্থা করে দেব। তবে আমি মনে করি ডিভোর্স কোনো সমস্যার সমাধান নয়। আমি চাই তুই আর সায়ান অন্য 5টা স্বাভাবিক কাপলদের মতো সংসার কর। আমার ছেলেটা বড্ড অবুঝ, কিন্তু তুই তো ভালো মন্দ সব বুঝিস, তুই ওকে বোঝাবি। দেখ মা, সায়ান জুনিয়র হলেও এখন তোর স্বামী। তুই কেন তোর স্বামীর অধিকার ছেড়ে দিবি? তাকে ভালো মেয়ে নয় মা, ওর কাজই হচ্ছে বড়লোক ছেলেদের হাত করে তাদের থেকে টাকা হাতিয়ে নেওয়া। তুই সায়নের স্ত্রী, তুই চাইলেই পারবি তাকিয়ার থেকে আমার ছেলেটাকে ফিরিয়ে আনতে। ঠিক আছে আম্মু, তুমি শুধু দেখবে আমার জুনিয়র বরের কি হাল করি আমি। এই সিনিয়রের প্রেমে যদি ওকে হাবুডুবু খাওয়াতে না পারি তো আমার নামও কুয়াশা নয়। প্রয়োজনে হুজুরের থেকে পড়া পানি এনে খাওয়াবো তোমার ছেলেকে। তারপর দেখবে তোমার ছেলে সারাক্ষণ বইয়ের আঁচলের তলায় ঘুরঘুর করবে আর সারাদিন কুয়াশা কুয়াশা করবে। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। হা হা হা, পাগলি মেয়ে আমার। আমিও চাই আমার অবুঝ ছেলেটার একটু সুবুদ্ধি হোক। তুই যদি আমার ছেলেকে তোর প্রেমের জালে ফাঁসাতে পারিস, আমি তোকে এমন একটা গিফট দিব যা তুই কখনোই ভাবতেই পারবি না। ওকে ডান। তাহলে এখন থেকে মিশন শুরু করে দে। কিভাবে শুরু করব? একটু ক্লু তো দাও। আমি তো আর আগে সংসার করে আসিনি যে বুঝতে পারবো কিভাবে জুনিয়র বরের মনে প্রেমের আগুন জ্বালানো যায়। সেইটাও তোকে বলে দিতে হবে? আচ্ছা বাদ দাও, তুমি বলো তোমার ছেলে আর তোমার বর কী কী খেতে পছন্দ করে। তোমার বর তো আগে থেকে আমাকে বলে দিয়েছে আমি যেন তার আশেপাশেও না যাই। এখন আমি রান্না করলে তোমার বর কি আমার হাতের রান্না খাবে? আমার বর করছিস কেন? বাবা হয় তোর, সে তো আমাকে বাবা ডাকার অধিকার দেয়নি। আমি বাবা ডাকলে দেখা গেল সে আমাকে ঠাটিয়ে এক চড় মেরে বলল, এই মেয়ে, আমি তোমাকে বাবা ডাকার অধিকার দেইনি। কোন সাহসে তুমি আমাকে বাবা ডাকলে? না রে মা, মানুষটাকে যেমন ওপরে ওপরে শক্ত মনের হয়, তেমনি ভেতরে কিন্তু ততটাই নরম। আসলে আমি এক প্রকার জোর করে শায়ানের বিয়েটা দিয়েছি তো, তাই তোকে মানতে পারিনি। কিন্তু দেখিস আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তখন ওই মানুষটা তোকে মাথায় করে রাখবে। তাই যেন হয় আম্মু। আম্মু, আমি কিচেনে যাচ্ছি, দেখি আমার হাতের রান্না খাইয়ে বর আর শ্বশুরের মন জয় করতে পারি কি না। ঠিক আছে যা মা, রেনু তোকে রান্না করতে সাহায্য করবে। আমার স্কুলের কিছু কাজ বাকি রয়েছে, না হলে আমি তোকে সাহায্য করতাম। ঠিক আছে আম্মু, সমস্যা নেই, আমি সবটা সামলে নিতে পারবো। আমি আসলে অলরাউন্ডার বৌমা পেয়েছি। এখনকার যুগের মেয়েরা তো পড়াশোনা করলে কোনো কাজেই হাত দিতে চায় না। তারা কাজ করতে না পারাটাকে গর্বের মনে করে। অথচ আমার মেয়েটা একজন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষিকা হয়েও সব কাজেই পারদর্শী। সবাই তো আর আমার মতো বাবা মা মরা মেয়ে নয় আম্মু। আমি কি তোর মা নই? এরপর যদি আর কখনো তোর মুখে বাবা মা মরা মেয়ে বলতে শুনি, তখন কিন্তু আমি তোর মুখ সেলাই করে দিব। সরি আম্মু, ভুল হয়ে গিয়েছে। এই যে দেখ, কান ধরেছি, এইবারের মতো ক্ষমা করে দিলাম। নেক্সট টাইম কিন্তু পিটুনি পড়বে। ওকে আম্মু, আমি কি আপনাকে হেল্প করবো আপামনি? মিষ্টি কণ্ঠে পেছনে ফিরে দেখি আনুমানিক 12 কি 13 বছর বয়সী হালকা পাতলা গড়নের একটা মেয়ে দাঁড়িয়ে আছে। আমার মন বলল এটা হয়তো রেনু। তবুও শিওর হওয়ার জন্য জিজ্ঞেস করলাম, তুমি কি রেনু? জি আপামনি। তোমার কথাবার্তা পোশাকে মনে হচ্ছে না যে তুমি এই বাসায় কাজ করো। শুধু আপনি না, কেউই ধরতে পারে না যে আমি এই বাসায় কাজ করি। এই বাসায় প্রত্যেকটা মানুষ খুবই ভালো মনের। তারা আমাকে নিজেদের পরিবারের একজন সদস্য মনে করে। এমনকি আমাকে স্কুলেও ভর্তি করেছে। ও আচ্ছা, আপাতত তোমার এইখানে কোনো কাজ নেই, তুমি গিয়ে পড়তে বসো। আমার প্রয়োজন হলে আমি ডেকে নেব। ঠিক আছে আপামনি। আমি ঝটপট ফ্রিজ থেকে হাঁসের গোশত, ইলিশ মাছ বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। আম্মুর থেকে জেনেছি সায়ান আর আঙ্কেলের নাকি নারকেল দিয়ে হাঁসের গোশত আর ঝরঝরে পোলাও খুব পছন্দের। ফ্রিজে আদা রসুন পেঁয়াজ সব কিছু পিষে রাখা ছিল, যার ফলে আমার বেশি কষ্ট করতে হয়নি। আমি এক চুলায় গোশত বসিয়ে অন্য চুলায় পোলার চাল ভেজে নিলাম। বরাবরই আমার রান্না করতে বেশ ভালো লাগে, কিন্তু রান্নার সময় লোকজন থাকলে মোটেও আমার ভালো লাগে না। আমার মনে হয় তারা রান্নায় নজর দিয়ে খাবারের স্বাদ নষ্ট করে দেয়। এমনকি আম্মু বেঁচে থাকতে যখন ছুটির দিনে কখনো রান্না করতে ইচ্ছে করতো, আম্মুকেও আমি কিচেনে অ্যালাউ করতাম না। এই নিয়ে আম্মু আব্বু সারাক্ষণ আমাকে টিচ করতো। পুরনো কথা মনে পড়তেই আপনা আপনি চোখ থেকে পানি গড়িয়ে পড়ল।
প্রায় 3 ঘন্টা ব্যয় করে সায়ান আর আঙ্কেলের পছন্দের হাঁসের গোস্ত পোলাও, বাসমতি চালের ভাত, সর্ষে ইলিশ, কচুরলতি দিয়ে ছোট মাছের তরকারি আর সাথে একটু পায়েসও রান্না করলাম। আপামনি, রান্না শেষ হয়ে গিয়েছে। আপনি তো আমাকে ডাকলেন না। রেনু, এসেছো? আমি এক্ষুনি তোমাকে ডাকবো ভাবছিলাম। সব রান্নাবান্না করা শেষ হয়ে গিয়েছে। তুমি সব কিছু ডাইনিং টেবিলে নিয়ে রাখো, আমি একটু ফ্রেশ হয়ে আসি। ঠিক আছে আপামনি। ফ্রেশ হয়ে এসে দেখি আঙ্কেল বাদে সবাই টেবিলে বসে পড়েছে। আমাকে দেখে আম্মু বলল, তুইও বস, আমি খাবার সার্ভ করছি। তুমি খাবে না আম্মু? মায়েরা কখনো আগে খায় না মা, তোরা খেয়ে নে, তারপর আমি খাবো। এটা কেমন কথা আম্মু? তুমিও বসো না, সবাই মিলে একসাথে খাওয়ার মজাই আলাদা। মীরার মনে হচ্ছে আজ বাসায় ভালো মন্দ রান্না হয়েছে। ভেবেছিলাম তোমার উপর অভিমান করে আজ বাইরে থেকে খাবার খাবো, কিন্তু খাবারের ঘ্রাণে রুমে থাকা দুষ্কর হয়ে পড়েছিল আমার জন্য। অভিমান ভুলে চলে এলাম খেতে। এখন তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ দিচ্ছি। খাবার টেবিলে পেনপন নীরবতা চলছে, কারো মুখে কোনো কথা নেই, যে যার মতো করে খাচ্ছে। হঠাৎ আঙ্কেল বলে উঠল, মীরা, তোমার হাত দাও তো দেখি। কেন, কি করবে? তোমার রান্নার হাত দেখব। আজ হঠাৎ এত ভালো রান্না কিভাবে করলে? মনে হচ্ছে নতুন হাতের রান্নার স্বাদ পেলাম। টেবিলে রাখা প্রত্যেকটা রেসিপি আমার পছন্দের। তোমাকে তো হাজারবার বলেও কচুরলতি রান্না করাতে পারি না। আজ হঠাৎ এই অধমের দিকে নজর গেল কেন তোমার? আজকে তো আমি রান্না করিনি। তাহলে কে করলো? রেনু। ও তো এত ভালো রান্না জানে না। আর সামিরা তো কখনো কিচেনেই যায়নি। ওর তো এত ভালো রান্না জানার প্রশ্নই আসে না। আমরা কেউই রান্না করিনি। ইনফ্যাক্ট আমরা কেউই আজ কিচেনে যাইনি। কুয়াশা একা হাতে সব কিছু রান্না করেছে। আমি রান্না করেছি শুনে আঙ্কেলের মুখের রং পরিবর্তন হয়ে গেল। তিনি খাবার ছেড়ে চলে যেতে লাগলেন। আমি সাহস করে আঙ্কেলের হাত ধরে বললাম, প্লিজ আঙ্কেল, খাবার ছেড়ে যাবেন না। অপরাধ আমি করেছি, খাবার তো কোনো অপরাধ করেনি। আপনি প্লিজ যাবেন না। আজ থেকে 8 বছর আগে বাবা মাকে হারিয়েছি। আমার ইচ্ছেও হয় সবার সাথে বসে খেতে। বিয়ে নিয়ে প্রত্যেকটা মেয়ের স্বপ্ন থাকে। আমি ওর ব্যতিক্রম ছিলাম না। জানেন আঙ্কেল, আমি সবসময় মনকে সান্ত্বনা দিয়ে বলতাম, বাবা মাকে হারিয়েছি তো কি হয়েছে? শ্বশুর শাশুড়ির মাঝে আমি আবারও নতুন বাবা মা খুঁজে নেব। কিন্তু সবার ভাগ্যে তো আর সব সুখ জোটে না। আমার কথা শুনে আঙ্কেল চুপচাপ বসে খেতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে আমাকে উদ্দেশ্য করে বলল, এই মেয়ে, খাবার শেষ করে তুমি আমার রুমে আসো। ঠিক আছে আঙ্কেল। খাবার শেষ করে আঙ্কেলের রুমের সামনে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে যাওয়ার সাহস হচ্ছে না। বাবা গো, আঙ্কেলের যে দাগ দেখা গেল! আমার গালে ঠাটিয়ে এক চর বসিয়ে দিল। এই মেয়ে, বাইরে দাঁড়িয়ে রয়েছো কেন? ভেতরে আসো। আমি মানুষ, পশু নই যে তোমাকে খেয়ে ফেলব। আমার মধ্যেও মানবিকতা আছে। তোমার হাত দাও। জি আঙ্কেল, তোমার হাত দিতে বলেছি। আমি ভয়ে ভয়ে হাত এগিয়ে দিতেই আঙ্কেল আমার হাতে 1000 টাকার 5টা নোট ধরিয়ে দিল। ও মা, এত টাকা কেন আঙ্কেল? এটা হচ্ছে তোমার পুরস্কার আমার পক্ষ থেকে। আমি সত্যিই আঙ্কেলের থেকে এতটা ভালো ব্যবহার আশা করিনি। মানুষ তার চাওয়ার থেকে বেশি কিছু পেলে হতভম্ব হয়ে যায়। কি আর করা উচিত? অনুচিত সেই বোধটুকুও থাকে না। আমারও সেই রকম অবস্থা হয়েছে। বুঝতে পারছি না আমার ঠিক কীরকম প্রতিক্রিয়া করা উচিত। আমি ঠাই সেখানে দাঁড়িয়ে রয়েছি। এরই মধ্যে আম্মু এসে বলল, বাহ, আমি যে তোমাকে 30টা বছর রান্না করে খাওয়াচ্ছি, কই, আমাকে তো কখনো এমন পুরস্কার দাওনি। দেখ মীরা, ভালো জিনিসের প্রশংসা করতে আমি কখনো পিছুপা হই না। তুমি ইদানিং বুড়ি হয়ে গিয়েছ, রান্নার দিকে তেমন কোনো মনোযোগ দাও না, তাই রান্নার স্বাদটাও আগের মতো নেই। এই কি বললে তুমি? আমি বুড়ি হয়ে গিয়েছি? তুমি জানো ভার্সিটির কত টিচাররা এখনও আমার দিকে তাকিয়ে থাকে? হা হা হা। তারা তোমার এই সাদা চুল দেখে এটাই ভাবে যে তোমার মতো বুড়ি মহিলা আমার মতো এমন হ্যান্ডসাম বর পেল কীভাবে? কিছুদিন পরে দাদু হয়ে যাবে, আর এখনও নিজেকে হ্যান্ডসাম দাবি করছো? দেখেছো আপু, তুমি মাত্র একদিন হয়েছে এই বাসায় বউ হয়ে এসেছো, আর এরই মধ্যে আমার বাসার পরিবেশটাই পাল্টে গেছে। আস্তে আস্তে দেখো, বাবা তোমাকে অনেক ভালোবাসবে। আমার তো হিংসা হচ্ছে আপু, আমার বাবা মায়ের ভালোবাসায় ভাগ বসাবে তুমি। তোমাকে তো এই বাসায় তো রাখছি না সামিরা। তোমার এসএসসি পরীক্ষা শেষ হলেই আম্মুকে বলে তোমাকে ওই বাসা থেকে বিদায় করে দেব। আমিও আমার ভালোবাসায় তোমাকে ভাগ বসাতে দিব না। আমি তো এত তাড়াতাড়ি বিয়ে করব না আপু।
আমিও তোমার মতো আম্মুর মতো একজন আদর্শ শিক্ষিকা হব। আপু, তুমি ঝটপট আমাকে ফুপি আম্মু বানিয়ে দাও বলেই সামিরা এক দৌড়ে রুম থেকে চলে গেল। রুমে এসে দেখি শান কোলের উপর ল্যাপটপ বসিয়ে কাজ করছে। আমি তড়িঘড়ি করে ল্যাপটপ সরিয়ে শায়নের কোলের উপর বসে পড়লাম। সিনিয়র বেবি, তোমার সাহস কিন্তু বেড়েই চলেছে। সকালের ঘটনা কি তুমি ভুলে গিয়েছো? তোমার সাহস হলো কি করে আমার কোলে বসার? কোলে বসে সে বেশ করেছি। আপনি আমার বিয়ে করা বর। শুধু কোলে নয়, আপনার ঘাড়ে বসারও অধিকার আমি রাখি। আর আজ থেকে আমি এই রুমে এই বিছানায় থাকব। ইম্পসিবল। ভুলেও আমার ধারে কাছে আসবে না। যেখানে আসো সেইখানেই থাকো। ও মা, বিয়ে করেছি কি বর ছেড়ে দূরে থাকার জন্য? তার উপর বর যদি হয় জুনিয়র হ্যান্ডসাম হয়, তাহলে তো কোনো কথাই নেই। সিনিয়র বেবি, তুমি নামো তো আমার কোল থেকে। যে মোটকের মোটকে তুমি, আমার হাড্ডিগুড্ডি ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। সিরিয়াসলি আমি মোটকি? কোনো সন্দেহ আছে? মা, এটা কি করলে তুমি সিনিয়র বেবি? সরি, আমি আসলে অতি খুশি হয়ে দিয়ে দিয়েছি। আশ্চর্য, মোটকি বলায় খুশি হওয়ার কি আছে? আমার কতদিনের ইচ্ছা কেউ আমাকে মোটকি বলবে, আর আমি মোটকে কথাটা শুনে আমার কান দুটো সার্থক করব। আজ আপনি আমার সেই চাওয়াটা পূরণ করেছেন। আমার স্বাস্থ্যের জন্য সবাই আমাকে শুটকি বলে খেপাতো। এমনকি রাস্তার কুকুরটাও আমার দিকে ফ্যালফ্যাল করে তাকিয়ে ভাবতো, এটা কি মানুষ নাকি হাড্ডির বস্তা। যান, আজকের এই খুশিতে আপনাকে একদিন ট্রিট দিয়ে দিব। তোমার হাতে কি সিনিয়র বেবি? নিশ্চয়ই ড্যাড ডেকে নিয়ে কেলানি দিয়েছে। ড্যাড একদম উচিত কাজ করেছে। জি না, আঙ্কেল পুরস্কার স্বরূপ আমাকে 5,000 টাকা দিয়েছে। টাকার কথা বলতে শায়ান ছো মেরে আমার হাতের থেকে টাকা নিয়ে গেল। আপনি আমার টাকা নিলেন কেন? এই টাকাটা আঙ্কেলের থেকে আমার প্রথম পাওয়া। আমার কাছে এই 5,000 টাকার মূল্য 5 কোটি টাকার সমান। আপনি আমার টাকা ফেরত দিন বলছি। আমার এখন টাকার প্রয়োজন, তাই নিয়েছি। তোমাকে পরে শোধ করে দিব। আমিও শায়ানের হাত থেকে টাকাটা নিয়ে নিলাম। মিস্টার শায়ান, আপনি যদি বাগানের কচু হয়ে থাকেন, আমিও গাছের বাতাবি লেব। আমার সাথে টক্কর দেওয়া তো সহজ নয় মিস্টার শ্রেয়াস আবরার শায়ান। আপনার টাকার প্রয়োজন বলতে শুধু তাকিয়ার পেছনে ফালতু টাকা ব্যয় করা। এইটা আমি খুব ভালো করেই জানি। আমার টাকা আমি যেভাবে ইচ্ছা যার পেছনে ইচ্ছা ব্যয় করব। এই ব্যাপারে তুমি বলার কে? আমি আপনার বিয়ে করাবো। আপনার উপর সম্পূর্ণ অধিকার আমার আছে। এখন থেকে আপনার অ্যাকাউন্টে কোনো টাকা থাকবে না। সব টাকা আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হবে। মাস শেষে আমি আপনাকে হাত খরচার টাকা দিব। অখাতে অনেক টাকা ব্যয় করেছেন আর নয়। তুমি কিন্তু তোমার লিমিট ক্রস করে যাচ্ছ সিনিয়র বেবি। আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। আপনি ভুলে যান কেন আমি একজন শিক্ষিকা? শিক্ষিকেরা অবাধ্যকে কিভাবে বাধ্য করতে হয় সেটা খুব ভালো করেই জানে। লুক অ্যাট দ্য ফোন। কিসের ভিডিও এটা? আপনি নিজে চোখেই দেখুন। ছি, এমন একটা নোংরা ভিডিও করতে তোমার একটু বিবেকে বাঁধল না? এক্ষুনি ডিলিট করো বলছি। নো ওয়ে ডিয়ার। আপনি যদি আমার কথা অনুযায়ী না চলেন, এই ভিডিও মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যাবে। তো মিস্টার জুনিয়র, একবার ভেবে দেখুন তো, আপনার এই লজ্জাজনক ভিডিও একবার যদি ভাইরাল হয়ে যায়, আপনার নাম, যশ, খ্যাতি, ক্যারিয়ার, এমনকি আপনার লেখিকা গার্লফ্রেন্ডও হাতছাড়া হয়ে যাবে। নাও ইয়োর চয়েস। আমার কথা অনুযায়ী চলবেন নাকি ভিডিও ভাইরাল করব? গতকাল রাতে আমার ট্রাউজার খুঁজে পেয়েছিলাম না, তাই লুঙ্গি পরে ঘুমিয়েছিলাম। লুঙ্গিতে আমার দুর্বলতা রয়েছে, আর তুমি আমার সেই দুর্বলতার সুযোগ নিয়েছো। তুমি মোটেও ঠিক করনি সিনিয়র বেবি। রাতে আমার লাগেজ নিতে এসে দেখি যে আপনার লুঙ্গি আকাশে উঠে গেছে। আমিও ভাবলাম আপনার মতো ঘাড়তারাকে সোজা করতে এর থেকে ভালো কোনো অস্ত্র আর নেই। ব্যাস, ভিডিও করে নিলাম। কিন্তু আপনি তো আমার কথা অনুযায়ী চলবেন না। তার চেয়ে বরং ভিডিওটা আমি ভাইরাল করে দেই। অনেক লাইক, কমেন্ট, শেয়ার হবে। আপনার ভিডিও ভাইরাল করলে আমিও ভাইরাল হয়ে যাব। এক পৌষে কিন্তু শীত যায় না। আমারও সময় আসবে, তখন আমি তোমাকে ঠিক দেখে নিব। উপস জুনিয়র, বিশ্বাস করো, আমিও চাই তুমি আমাকে দেখো। আমি তো তোমাকে বারণ করি না দেখতে। দেখো না, কলিজা ভরে দেখো। খুব মজা লাগছে তোমার, তাই না? অবশ্যই। কি করব বলো? সোজা আঙ্গুলে যখন ঘৃণা ওঠে তখন আঙ্গুল তো বাঁকা করতেই হয়। শায়ানের সাথে এভাবে মজা আর খুনসুটিতে কেটে যায় 1 সপ্তাহ। বিয়ে উপলক্ষে স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়েছিলাম। আজ থেকে আবার স্কুলে জয়েন করতে হবে।
আমি তাড়াতাড়ি উঠে ফজরের নামাজ পড়ে নিলাম। সায়ানকে অনেকবার ডাকলাম কিন্তু উঠল না। আমি জানি সায়ান জেগে জেগে ঘুমানোর ভান করছে, যাতে নামাজ পড়তে না হয়। সায়ান খুব খারাপ হয়ে যাচ্ছে কিন্তু। সিনেমাতে দেখতাম গাড়ি নিয়ে গাছের সাথে অ্যাক্সিডেন্ট করে নায়ক নায়িকার স্মৃতিশক্তি হারিয়ে যেত। কিন্তু তোমার কি অতিরিক্ত ঘুমের কারণে স্মৃতিশক্তি হারিয়ে গেল নাকি? তুমি কি ডিলের কথা ভুলে গিয়েছো? এখন থেকে ঠিক 5 মিনিট সময় দিলাম, এর মধ্যে যেন দেখি তুমি মসজিদে চলে গিয়েছো। আমার কথার অবাধ্য হলে জানো তো কী করব? বেশি কিছু করব না বেবি, শুধু ভিডিওটা ভাইরাল হয়ে যাবে। যাচ্ছি তো সিনিয়র বেবি, এত প্যারা দাও কেন? সোজা করে বললেই তো পারো। আমি রুমটা গুছিয়ে কিচেন রুমে চলে এলাম। কিচেনে গিয়ে দেখি আম্মু নাস্তা রেডি করছে। আমি আম্মুকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, গুড মর্নিং আম্মু। গুড মর্নিং টু বেবি। তুমি কিচেনে কেন আম্মু? আমি রান্না করতাম। তুই তো এই 1 সপ্তাহ রান্না করেছিস মা। আজকে থেকে তোর আবার স্কুলে জয়েন করতে হবে। এখন রান্না করে আবার দিনভরে বকবক করতে হবে। অনেক কষ্ট হয়ে যাবে তোর। আমার তো তেমন ক্লাস নিতে হয় না, কিন্তু তোর তো অনেকগুলো ক্লাস নিতে হয়। তাই ভাবলাম আমি রান্না করি, তুই বরং ছুটির দিনে রান্না করিস। ঠিক আছে আম্মু। আমি নাস্তা সেরে রেডি হয়ে স্কুলে চলে আসলাম। স্কুলে এসেই মিনহাজ স্যারের সাথে দেখা হয়ে গেল। আরে কুয়াশা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন স্যার? আমার আর ভালো থাকা হইল কই, বাদ দাও আমার কথা। তোমার সংসার জীবন কেমন চলছে? আপনাকে তো বলা হয়েছিল, আসলে না কেন বিয়েতে? চোখের সামনে নিজের ভালোবাসার মানুষকে অন্যের হতে দেখার সাহস আমার ছিল না কুয়াশা। মানে কি স্যার? কে আপনার ভালোবাসার মানুষ? মিনহাজ স্যার আমার কথার উত্তর না দিয়ে বলল, কুয়াশা চলো আমরা ক্যান্টিনে গিয়ে বসি, যদি তোমার কোনো আপত্তি না থাকে। ক্লাস শুরু হওয়ার এখনও তো দেরি আছে। ঠিক আছে স্যার, চলুন। আমরা ক্যান্টিনে গিয়ে বসলাম। বেশ বড় ক্যান্টিন এটা, অনেক মানুষের আনাগোনা হয় এইখানে। কুয়াশা কী খাবে বলো? খালি মুখে তো আর গল্প জমবে না। আমি মাত্রই নাস্তা সেরে এসেছি, এখন কিছুই খাবো না। খাবো না বললে তো হবে না, কিছু একটা খাও। ঠিক আছে, কফি খাওয়াই যায়। আমরা দুজনে কফি খাচ্ছি আর গল্প করছি। হঠাৎ টেবিলের অপর সাইডে পরিচিত একটা মুখ দেখে থমকে গেলাম। আমার বিশ্বাসই হচ্ছে না ও এইখানে, তাও আবার এই অবস্থায়। গল্প এইখানেই শেষ নয়। গল্পটি 2টি পর্বে ভাগ করা হয়েছে। দ্বিতীয় পর্ব পড়ার আমন্ত্রণ হলো সবাইকে। ধন্যবাদ।